দেখতেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন এনএসআই এডির আজকের প্রশ্নগুলো সমাধান করব ম্যাথ অংশের। তো যারা পরীক্ষা দিয়েছেন, প্রশ্নটা কেমন মনে হয়েছে আপনাদের কাছে? ম্যাথ অংশটা কেমন মনে হয়েছে? পরীক্ষা কেমন দিয়েছিলেন? আপনাদের মতামত একটু জানাবেন। আর আপনারা কে কোথা থেকে জয়েন করছেন এই ক্লাসটাতে? আপনাদের অবস্থানটা একটু জানাবেন, আমরা দ্রুত সমাধানটা শুরু করব। প্রথম প্রশ্নটা আপনারা দেখেন, আজকে যে 18টা ম্যাথ আসছে, 18টা ম্যাথে আমি সুন্দর করে সমাধান করে দিব, আপনারা দেখলেই বুঝবেন। আপনারা জিনিস খেয়াল করবেন, এই যে প্রশ্নগুলা বড় বড় পোস্টের যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলা ব্যাংকের পরীক্ষা না হলেও কিন্তু প্রশ্নগুলো কিন্তু ইংলিশে হচ্ছে। এই কারণে যারা ব্যাংকের প্রিপারেশন নেন না, বিসিএস এর বাংলা ম্যাথ পড়ে এই লেভেলের অ্যাডভান্স টাইপের প্রশ্ন পরীক্ষা দিতে যান, তাদের কিন্তু সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে? কারণ আপনারা এত কঠিন বা এত ইংলিশ টাইপের ম্যাথ প্র্যাকটিস করে অভ্যস্ত না। এর ফলে আপনারা অনেক সাবজেক্টে, অন্য সাবজেক্টগুলোতে ভালো প্রিপারেশন থাকার পরেও কিন্তু সমস্যা ফেস করতেছে। এই কারণে আপনাদের প্রতি পরামর্শ হবে, আপনারা আগারওয়ালের বইটা অথবা আগারওয়ালের যে আমরা বাংলা ভার্সন বাড়ি করছি, আমাদের অ্যাডভান্স ম্যাথ বইটা অ্যাটলিস্ট পড়ে নেবেন। এতে যেটা হবে, আপনি বড় বড় পোস্টের পরীক্ষাগুলো দিতে গেলেও এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি কঠিন মনে হবে না, সহজে হ্যান্ডেল করতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন আজকে দেখেন, আপনার স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, আমাদের কি সাউন্ড ক্লিয়ার এবং হচ্ছে যে আমাদের লেখাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? অনেক রাত যদিও হয়ে গেছে, তারপরও অনেকজন আমাদের সঙ্গে আছেন। আর আমরা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব, যেহেতু সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে? শাহরিয়ার রাসেল ইন্ডিয়া থেকে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আজকের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্নটা দেখেন, অনেক বড় মনে হচ্ছে না? অথচ এই প্রশ্নটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, এটা কয়েক সেকেন্ডে সমাধান করা যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে ফ্র্যাকশন অ্যাভয়েড করতে চাইলে এটা এলসিএম টেকনিকে করা খুব সহজ। জাস্ট প্রশ্নটা বোঝার জন্য একটু বলতেছি। দুটা পাইপ আছে, প্রথম প্রশ্নটার বাংলাটা আগে শোনেন, অনেকে বাংলায় নাকি সমস্যা। ইট টেক 5 hours টু ফিল এ কন্টেইনার ইউজিং মেশিন এ নামক মেশিন দিয়ে একটা কন্টেইনারকে 5 ঘন্টায় পূর্ণ করা যাবে। মনে করেন এটা কন্টেইনার, এটা 5 ঘন্টায় পূর্ণ করা যাবে এই এফ দিয়ে। তবে দ্য সেম কন্টেইনার ক্যান বি ফিল্ড ইউজিং মেশিন বি ইন 10 hours। তার মানে 10 ঘন্টা লাগবে। মানে এটা একটা চিকন, এটা লাগবে বি দিয়ে, এটা লাগবে 10 ঘন্টা। আচ্ছা, when the container is full, কন্টেইনারটা ফুল আছে, মেশিন সি ক্যান ফুললি এমটি দ্য কন্টেইনার ইজ 20 hours। তার মানে সিটাকে খালি করে, সি হচ্ছে খালি করে, এটা আরো চিকন, এটা সময় লাগে 20 ঘন্টা। তারপর বলছে যে ইফ অল দ্য 3 মেশিন স্টার্ট ওয়ার্কিং অন দ্য সেম এমটি কন্টেইনার, এই কন্টেইনারটা শুরুতে এমটি বা খালি আছে, এখন 3টা পাইপে চালু হয়ে গেছে। তো বলতেছে যে হাউ লং উইল ইট টেক ফর দ্য কন্টেইনার টু বি কমপ্লিটলি ফিল। এটা নর্মালি ফ্র্যাকশন আকারে করার সিস্টেম হচ্ছে, এটা 5 ঘন্টা লাগছে, তাহলে 1/5 প্লাস 1/10 মাইনাস 1/20, এটা হচ্ছে 1 ঘন্টার ফলাফল। তাহলে 5 10 20 এর লসাগু হচ্ছে 20, 5 4 4 আর 2 6, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, অর্থাৎ 1/4, 4 কে উল্টাই দিলে 4। এইভাবে করলেও সময় লাগবে না, কিন্তু এর আগে পিছনে সাইডে বাংলা ইংরেজি কথা সব বাদ। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই যে 4 ভাগের 1 অংশ হচ্ছে 1 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে সম্পূর্ণ অংশটা পূর্ণ হতে লাগবে 4 ঘন্টা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। আবার লসাগু সিস্টেমে করা যায় যে 5 10 আর 20 এর লসাগু হচ্ছে 20, তাহলে এদের ইফিসিয়েন্সি হচ্ছে এইটা 20 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 20 কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, আর 20 কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তার মানে এই পাইপ দিয়ে 4 লিটার পানি ঢুকলে এটা দিয়ে 2 লিটার পানি ঢুকে, এটা দিয়ে 1 লিটার বাইর হয়ে যায়। তাহলে 4 আর 2 6 লিটার পানি যোগ হয়, আর 1 লিটার পানি বের হয়ে যায়। তার মানে প্রতি ঘন্টায় 5 লিটার করে পানি জমা হয়।
যেহেতু আমরা লসাগুটাকে 20 লিটার পানিটাকে এই টোটাল ধারণ ক্ষমতা ধরছি, তাহলে 20 লিটার পূর্ণ হতে সময় লাগবে 4 ঘন্টা। এভাবে করা যায়, আর এইভাবে যে জটিল বিষয়টা এরকম না, এভাবেও করা যাবে, যেভাবে পারেন। কিন্তু বড় অঙ্ক দেখে ঘাবড়ে গেলে আপনার সময় নষ্ট হবে অনেক। 2 নম্বর প্রশ্নটা দেখেন, সবাইকে ক্লিয়ারলি ধরতে পারছেন কিনা বলেন? এই প্রশ্নের সমাধানটা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ক্লিয়ার লিখে একটা কমেন্ট করে দেন, ঠিক আছে? রিয়ালটা কেনা লাগবে না, আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ে 11 এর বাংলাটা আছে। হুমায়ুন কবির ছোট ভাই, উনি হচ্ছে বেগম রোকেয়ার, সে এনএসআই তে জব করতেছে। আজকে মনে হয় পরীক্ষা দিছে কিনা জানি না। আর এনএসআই তে জব গতবারে অনেকেই আমার পরিচিত যারা জব করতেছে, আশা করি এবারও অনেকেই জবে ঢুকে যাবেন যাদের পরীক্ষা ভালো হয়েছে। তো যাক, আমরা প্রশ্নগুলা সমাধান করে দিতেছি, যাতে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সটে আসি। হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করবেন, তার মানে আমরা বুঝবো যে না আপনারা আসলে জেগে জেগে সিরিয়াসলি ক্লাসগুলো দেখতেছেন। না হলে আমাদের মনে হবে যে আপনারা এই পাশে মোবাইল অন করে ওই পাশে হচ্ছে আইপিএল এর খেলা দেখতেছেন। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর দেখেন, বলছে যে 2 trucks 300 kilometer away are traveling towards each other with a constant speed. Truck A is moving at a constant speed of 70 km per hour, while truck B is moving at a constant speed of 50 km per hour. How long does it take for them to meet? খুবই সিম্পল একটা প্রশ্ন। এই অঙ্কটা রিডিং করার পরে ফিল করতে হবে অর্থটা, যে দুইটা ট্রাক 300 কিলোমিটার অ্যাওয়ে, মানে দূরত্ব। তার মানে ধরেন ট্রাক এ কে যদি আমরা বলি এই পাশে আছে, ট্রাক বি আছে এই পাশে, অ্যাওয়ে মানে দূরত্ব আছে, এদের মাঝখানে দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রাভেলিং টুয়ার্ডস ইচ আদার, একজন আরেকদিকে দিকে যাচ্ছে, এই কথা মানে হচ্ছে অপোজিট দিক থেকে আসতেছে উইথ এ কনস্ট্যান্ট স্পিড, একটা নির্দিষ্ট গতি। এই কনস্ট্যান্ট কথার অর্থ কি, যে হঠাৎ করে মাঝখানে যে স্পিড বেড়ে যাবে না, তার মানে নির্দিষ্ট যে গতিতে আসতেছে ওই গতিতে আসবে। এখন ইংরেজিতে অনেক অঙ্ক কিছু শব্দ ইউজ করে যাতে আমাদের বিষয়টা ঝামেলা না লাগে, কনফিউশন তৈরি না হয়, কিন্তু আমরা আবার ওইটাকে নিয়ে বেশি চিন্তা করে কনফিউশন তৈরি করি না, একটু বুঝতে হবে। ট্রাক এ ইজ মুভিং এট এ স্পিড অফ 70 কিলোমিটার, ট্রাক বি ইজ 50 কিলোমিটার। তার মানে এটা যাচ্ছে 70 কিলোমিটার বেগে আর এটা আসতেছে 50 কিলোমিটার বেগে। তাহলে খেয়াল করো তো এদের রিলেটিভ স্পিডটা কত এক ঘন্টায়? 70 আর 50 যোগ করলে হচ্ছে 120 কিলোমিটার। তাহলে 340 কিলোমিটার রাস্তা কভার করলে তো এদের একখানে সাক্ষাৎ হবে, তাই না? আচ্ছা, তাহলে টাইম লাগবে কত? 340 কে 120 দিয়ে ভাগ করলে যা লাগবে সেটা হচ্ছে টাইম। তাহলে 340 কে, সরি 340 তো না, এটা 300 আছে, ভুলে গেছে, এটা 300। তাহলে 300 কে যদি আমরা 120 দিয়ে ভাগ করি, 00 কাটা 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 দুগুণে 24, 6.5। তার মানে 2.5 ঘন্টা লাগবে। তাহলে 2.5 ঘন্টা পরে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। তো দেখেন, এটা যদি আমরা এক্স ধরে করি বা টি ধরে করি, ধরি তাদের সাক্ষাৎ হবে এক্স ঘন্টা পরে, সমীকরণ সাজাই, তার থেকে এইভাবে অনেক সহজ না? কারণ এটা তো কোনো জটিলতার কিছু নাই, সিম্পল একটা প্রশ্ন। যদি বলতে 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে জার্নি করছে, তখন বিষয়টা প্যাচ হইতো, যেহেতু কোনো প্যাচ নাই। তাহলে বড় সাইজ দেখে ঘাবড়ে যাওয়া মানে হচ্ছে আপনি আসলে এখনো এরকম অঙ্ক করে অভ্যস্ত না, এই জন্য আপনার আগে থেকে অভ্যাস করতে হবে। নেক্সট আসে 3 নম্বর প্রশ্ন। দেখেন, এই 3 নম্বর প্রশ্নটা রিটেন টাইপের বিভিন্ন পরীক্ষা আসে, কিন্তু এমটা এমসিকিউ তে কয়েক সেকেন্ডে করা যাবে। আমি 3 নম্বর প্রশ্নটা আপনাদের আগে পরীক্ষার হলে করার স্টাইলটা দেখাই দিব, তারপরে বিস্তারিত বোঝাবো, ঠিক আছে? কারণ অনেকে আছে কি যে আসলে আমি বিস্তারিত করাই দিলাম, বুঝলেন, ভালোভাবে শিখলেন, তখন বলতেছে কি যে স্যার আপনি যখন বুঝান তখন তো খুব ভালো বুঝি, কিন্তু পরীক্ষার হলে গেলে তো পারি না। তো আপনি পরীক্ষার হলে কিভাবে পারবেন সেটা আগে দেখাই দেই, তারপরে আমার বোঝাবুঝি পরে। 3 নম্বর প্রশ্নটা দেখেন, এত রাতেও আগের ক্লাসটা নিলাম, তার থেকেও বেশি লোকজন দেখতেছেন, তার মানে রাত যত গভীর হয় আমাদের পড়ালেখার স্পিড তত বাড়ে। সাউন্ড প্রবলেম স্যার, কই সাউন্ড প্রবলেম তো স্যার তিতাস রেডিয়ার প্লিজ করেন। তিতাস রেডির প্রশ্নটা একটু আগে আমাদের এই পেজ থেকে সমাধান দিছি, এই ক্লাসের আগেই নিছি। আপনারা যারা তিতাসের ক্লাসটা দেখেন নাই তারা দেখে নেবেন। মামা কমেন্টে দেন নাই কিছু, যে আমাদের অনলাইন কোর্সে ভর্তির বিষয়টা কমেন্ট। 3 নম্বর বলছে, ইফ 12 men work on a particular task, it takes them 24 days to complete. On the other hand, 12 women can complete the same task in 12 days. এরকম অঙ্ক কত করছেন আপনারা বলেন তো? পুরুষরা করলে এতজনে এতদিন লাগবে, মহিলারা করলে এতজনে এতদিন লাগবে। এখান থেকে পুরুষ মহিলার রিলেশন বাইর করা খুব সহজ। How many days would it take if the 12 men and 12 women, মানে যারা এখন একটু আগে আলাদা আলাদা করে করতেছিল ওরা একসাথে করবে, যে 12 জন ম্যান এবং 12 জন ওমেন একসাথে যদি করে, তাহলে তাদের ওই একই কাজটা করতে কতদিন লাগবে? অঙ্কটা কয় সেকেন্ডে করা যাবে শুনবেন? দেখেন, এই অঙ্কটা যখন রিডিং পড়া শেষ হলো আমি অর্থটা বুঝলাম, এখন আমি লিখবো কতটুকু আর সময় লাগবে কতটুকু। দেখেন, প্রথমে বলছে কি 12টা ম্যান করলে লাগবে 24 দিন, সেখানে 12টা ওমেন করলে লাগবে 12 দিন। এখন 12টা ম্যান আর 12টা ওমেন একসাথে কাজ করলে কতদিন লাগবে, এটা আমাদের অ্যান্সার। সিম্পলি একটু ভাবেন যে 12টা ওমেনকে লাগতেছে 12 দিন আর 12টা ম্যান লাগতেছে ডাবল দিন। তার মানে এই ক্ষেত্রে
ওমেনের পাওয়ার বেশি, কতটুকু বেশি দেখেন ডাবল দিন, তার মানে এদের ডাবল পাওয়ার। তার মানে দেখেন তো এই 12টা ম্যানকে আমি যদি ওমেন বানায় ফেলি তাহলে হয়ে যাবে কত, 6টা ওমেন হয়ে যাবে। কারণ কি এই ওমেনদের পাওয়ার বেশি এবং পাওয়ারটা ডাবল আকারে। তার মানে এই যে 12টা ম্যান আর 12টা ওমেন আছে না, এই কথার মানে হচ্ছে 18টা ওমেন। কারণ এই 12টা ওমেনের জায়গায় আমি 12টা ম্যানের জায়গায় 6টা ওমেন বসাইতে পারি। তাহলে 18টা ম্যান, তাহলে দেখেন 12টা ওমেনকে লাগে 12 দিন, 12 ডেজ। তাহলে 18টা ওমেনকে লাগবে কতদিন, 12 গুণন 12 ডিভাইডেড 18। 12 এখানে হচ্ছে 6 দুগুণা 12, 3 6 18, 4 4 দুগুণা 8, অ্যান্সার। এই যে এতটুকু লিখে করা সম্ভব। কারণ কি, আচ্ছা সব অঙ্ক কিন্তু এত সহজে হবে না, বাট এই অঙ্কটা এত সহজে হচ্ছে এই কারণে, এই যে 24 দিন আর 12 দিন যখন দিছে তখন দেখেই বোঝা যাচ্ছে যে এদের রিলেশনটা 1:2, মানে ওমেনটা ডাবল পাওয়ারফুল। হ্যাঁ, এখানে যদি 24 না দিয়ে অন্য কিছু দিত তখন আমিও লিখে লিখে সুন্দর করে আপনাদের বোঝা দিতাম, বাট এখানে লেখালেখির দরকার নাই, পুরা লজিকের খেলা। যে ম্যানদেরকে ডাবল দিন লাগতেছে, ওমেনদেরকে অর্ধেক দিন লাগতেছে, তার মানে ওমেনরা ডাবল পাওয়ারফুল। ডাবল পাওয়ারফুল মানে এদের, তাহলে এর 12টা ওমেনের সমান হইতে গেলে 24টা ম্যান লাগবে। তার মানে 12টা ম্যান মিলে 6টা ওমেনের সমান। তাহলে এই 12টা ম্যান আর 12টা ওমেন মিলে আমি যদি এক গ্রুপ বানাই ফেলি, তাহলে এই 12টা ম্যানকে আমি 6টা ওমেন বানাই ফেললাম। তার মানে 12 ম্যান আর 12 ওমেন যোগ করা মানে যা, 6 ওমেন আর 12 ওমেন যোগ করা মানে তা, 6 ওমেন আর 12 ওমেন মিলে 18 ওমেন। এখন যেহেতু আমি সবাইকে ওমেন বানাই ফেললাম, তাহলে এইখানকার লাইন থেকে আমি ওমেনের লাইনটা লিখি। তাহলে 12টা ওমেনকে লাগবে 12 দিন, এটা তো প্রশ্নই বলা আছে। তাহলে আমরা জানি কি যে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক এইরকম দিন আর সময় থাকলে তখন গুণ করে ভাগ করলে অ্যান্সার চলে আসে। এই যে এতটুকু লিখেই যে অ্যান্সার বলা সম্ভব, পুরা লজিকের খেলা ভাই। ধরতে পারছেন কিনা বলেন? সবার ভেতরে এই লজিকটা আছে যে ডাবল হলে অর্ধেক হবে, তারপরে ম্যান ওম্যান দুইটা আলাদা গ্রুপ হলে যোগ করা যাবে না, ওম্যানদেরকে ম্যান বানাইতে হবে অথবা ম্যানদেরকে ওম্যান বানাইতে হবে। এই যে ধরেন আছে আমি যেটা বলতেছি না যে 12টা ওম্যানে 6টা ওম্যান, 12টা ম্যানে 6টা ওম্যান, এটাকে আপনি উল্টা আরেকটা করতে পারতেন। কিরকম? এই যে 12 ম্যান প্লাস 12 ওম্যান আছে না, এখানে আরেকটা কাজ করা যেত। এই 12টা ওম্যান আছে, এই ওম্যানটাকে আমি ম্যান বানাই ফেলবো। যেহেতু ওম্যানদের থেকে ম্যানটা কম পাওয়ারফুল, তার মানে এই 12টা ওম্যান মিলে হয়ে যাবে 24টা ম্যানের সমান। তাহলে 12 আর 24 মিলে 36টা ম্যান। যেহেতু এবার আমি ম্যান বানাইলাম, এটা কিন্তু বিকল্প, আগেরটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে, অঙ্ক শেষ। বিকল্প যে এবার আমরা সবাইকে ওমেন না বানায়া সবাইকে ম্যান বানাচ্ছি। তার মানে এই 12টা ম্যান আর 12টা ওমেন মিলে 36টা ম্যানের সমান। যেহেতু 12টা ম্যানকে লাগতেছে 24 দিন, 12 ম্যানকে লাগে 24 দিন, তাহলে 36 ম্যান, এই যে ম্যানের সংখ্যা যখন 3 গুণ হয়ে যাবে তখন টাইমটা 3 গুণ কমে 8 ডেজ হয়ে যাবে। এই স্টাইলে ম্যাথ করতে চাইলে আমাদের বেসিক ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ এই বইগুলো পড়তে হবে। ওইখানে এইভাবে লজিক ডেভেলপ করা আছে যে মানুষ 3 গুণ হলে সময় 3 গুণ কম লাগে, লেখালেখি কাটাকাটি করার দরকার নাই, মুখে মুখে অঙ্ক পারা যাবে। ধরতে পারতেছেন কি টার্নিং পয়েন্ট গুলা, না অনেক কঠিন হয়ে যাচ্ছে? স্যার এটা তো জটিল করে করার দরকার নাই, 1/24 প্লাস 1/12 করলে হয়ে যাবে। 1/12 1/24 করলে তো হবে, ফ্রাকশনটা তো বেশি ইজি না তো, এর থেকে যেটা বললাম এইভাবে এটা ইজি। হ্যাঁ 2 ম্যান। আচ্ছা এখন যদি এটা যদি বেশি বেশি কেউ বিস্তারিত লিখতে চান তাহলে এই কথাগুলো কিন্তু বলা আছে যে 12 ম্যানকে 24 দিন লাগে ইকুয়াল টু 12 ওম্যানকে 12 দিন লাগে। এখান থেকে যেটা হবে 12 12 বা 24 আর 12 দিন করলে 1 আর 2, তার মানে 2 ম্যান ইকুয়াল টু 1 ওম্যান। এই যে আমি 1 আর 2 যা মুখে মুখে বলতেছি ওইটা এইভাবে লিখে করে কনভার্ট করতে পারেন। ঠিক আছে, ওকে নেক্সট আস। সাউন্ডটা ক্লিয়ার হলে ভালো হয় মামা, সাউন্ডের কোনো সমস্যা? দেখেন একটু দেখেন, ওবিএসে দেখেন। না সাউন্ডে কোনো সমস্যা নাই তো, সাউন্ড সব ক্লিয়ার আছে, আপনাদের এখানে সমস্যা আছে মনে হয়। হ্যাঁ অর্ক মাহমুদ, আপনি যেটা করছেন ওইটাই, ওইভাবে তো ওইটাই জাস্ট আমি মুখে মুখে করে দিচ্ছি আর কি। স্যার ভালো বুঝে স্টুডেন্ট কেমনে বুঝবে? ভালো বুঝে স্টুডেন্ট তো। আচ্ছা ওকে নেক্সট আসি। তাহলে 4 নম্বর প্রশ্ন বলছে যে আহমদ সোল্ড এ শার্ট ফর টাকা 810 and gain 8%, how much he purchased it? তো এটা তো সবাই পারার কথা, ঠিক আছে না, এখানে জটিলের কিছু নাই। এখানে হচ্ছে 8% লাভ হয়েছে, তার মানে 810টা হচ্ছে 108% এর মান, 108% এর মান 810, 810টা কিন্তু সেলিং প্রাইস। তাহলে 100% এর মান কত হবে? তাহলে এই 108 এখানে 100, এই যে 4 দ্বারা কাটলে 25, এটা হচ্ছে 4 দ্বারা কাটলে 27, 27 দেখা হচ্ছে 30, 30 আর 25 গুণ করলে 750। এই কাটাকাটিটাও হচ্ছে খুব স্মার্ট একটা ব্যাপার, কাটাকাটি করতে যে আপনি 108 এর সাথে 810 এর কাটাকাটি করতে কিন্তু সমস্যা হইতে পারে, ঠিক আছে, এই জন্য আপনার এইভাবে দ্রুত করা যাবে।
আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আজকে কত পেলে রিটের প্রিপারেশন নেওয়া ঠিক হবে এটা আপনারা গ্রুপগুলোতে জেনে নেবেন। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ক্লিয়ার আছে? ওকে স্যার, 4 নাম্বার ম্যাথটা এক্স ধরে একটু ডিটেল করে দেন। ও বাবা, 4 নাম্বার ম্যাথ এক্স ধরে ডিটেলস করা কি আছে? 4 নাম্বার ম্যাথ এক্স ধরে করে দিব। ধরি কস্ট প্রাইস হচ্ছে এক্স, তাহলে প্রশ্ন এটি কি প্রশ্ন মতে এক্স এর 108% ইকুয়াল টু 810, তাহলে এক্স ইকুয়াল টু 810 গুণন এই যে নিচে উপরে 100 চলে যাবে, পার্সেন্টেজের নিচে 100 ছিল না, এটা ডান পাশে গেলে উপরে 100 হয়ে যাবে, নিচে 108, তারপর কাটাকাটি করলে তো 785 হবে। 5 নাম্বার দেখেন, a restaurant makes 25% profit after selling a set menu of discount of 20%. What is the percentage increase become of market price? এগুলা খুব সহজ প্রশ্ন। প্রফিট আফটার ডিসকাউন্ট নামে আমাদের প্রফিট লস অধ্যায়গুলোতে যে প্রশ্নগুলো আছে ওইভাবে করা যায়, ঠিক আছে? হ্যাঁ, সাইফুল ইসলাম খান, এই প্রথম দেখলাম মহিলারা পুরুষদের তুলনায় শক্তিশালী। আপনাকে যদি সেলাইয়ের কাজ করতে লাগাই দেওয়া যায়, দেখা যাবে যে আপনারা 5 জন বন্ধু মিলে একটা মহিলার সমান সেলাই করতে পারবেন না। কাজের স্টাইলটা তো আপনার জানা নাই, এই জন্য মহিলারা পাওয়ারফুল হবে না পুরুষরা পাওয়ারফুল হবে সেটা তো আপনি জানেন না। আপনাকে সবসময় ওই পুকুর খুঁড়তে লাগাই দিবে যে পুরুষরা বেশি শক্তিশালী হবে। এখানে মহিলার কাজ বোঝাচ্ছে, এই জন্য মহিলারাই বেশি শক্তিশালী। আচ্ছা, হোক ব্যাপার না। তো 5 নাম্বার বলছে রেস্টুরেন্ট মেক্স 25%, মানে 25%, 20% ডিসকাউন্ট দিয়ে 20% লাভ করে। তাহলে বলতেছে কি যে কত টাকা বেশি দাম লিখে রাখছিল। তাহলে ধরি যে অ্যাকচুয়াল প্রাইস 100, তাহলে সেলিং প্রাইস 120, তাহলে মার্কিং প্রাইস কত হবে? খেয়াল করেন, মার্কিং প্রাইসটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি কিন্তু প্রফিট আফটার ডিসকাউন্ট অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউবে আছে, দেখবেন যে একটা হচ্ছে অনেক বড় প্রাইস, এখান থেকে একটু ছাড় দিয়ে একটা সেলিং প্রাইস, তার থেকে কম হচ্ছে কস্ট প্রাইস। তো আমাদের এখানে 100 টাকাটা হচ্ছে কস্ট প্রাইস আর 120 টাকাটা হচ্ছে সেলিং প্রাইস, কারণ কস্ট প্রাইস থেকে সরাসরি 20% লাভ হয়। কিন্তু যখন 20% ছাড় দেওয়া হয়েছে তখন কিন্তু 120 থেকে 20% ছাড় দেওয়া হয় নাই। এই মার্ক প্রাইসটা আমরা জানি না, এই প্রাইসটা থেকে 20% ছাড় দিয়ে 120 হয়েছে। তাহলে আমরা মনে করি মার্কিং প্রাইস ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে এক্স এর 80% সমান সমান 120। কেন? কারণ 20% তো ছাড় দিয়ে 80% নেওয়া হয়েছে। তাহলে এক্স সমান সমান 120 গুণন উপরে 100 নিচে 80, কাটাকাটি করলে 5 4 30 150। আর আপনারা যদি ডিজিটের উপর ধারণা ভালো থাকে তাহলে খেয়াল করবেন যে 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তাহলে দেখেন, এই আমি কিন্তু বিভিন্ন পার্সেন্টেজের ক্লাস নিলে এই ফ্র্যাকশন স্কেলের চিন্তাটা খুবই গুরুত্ব দেই, যে 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। 1 ভাগ ছাড় দেওয়ার পরে থাকে কয় ভাগ? 4 ভাগ। 4 ভাগে যদি 120 টাকা হয় তাহলে এই একটা ভাগের মান কত? একটা ভাগের মান হচ্ছে 30। তাহলে 5টা ভাগের মান কত? 5 30 150। এই ফিলগুলা পার্সেন্টেজের বেসিক ক্লাসেই করা সম্ভব, যে 20% মানে 5 ভাগের 1 ভাগ, 25% মানে 4 ভাগের 1 ভাগ। আমরা ধারাবাহিকভাবে সামনে ক্লাস শুরু করবো, আপনারা ক্লাসগুলো অবশ্যই দেখবেন আমাদের ইউটিউবে এবং ফেসবুকে। তাহলে এই যে লেখালেখি কাটাকাটি এক্স ওয়াই জেড চিত্র এগুলো কিচ্ছু লাগবে না ভাই। এগুলো লাগবে কখন? যখন আপনি হচ্ছে যে বেসিকটা শিখলেন, কিন্তু যখন আপনি পরীক্ষার হলে অ্যাপ্লাই করবেন তখন এই বারবার এই এতগুলো লেখা তো লেখার সময় পাবেন না। তখন আপনার থিঙ্কিংটা হবে ফ্র্যাকশন স্টাইলে, যে 5 ভাগের 1 ভাগ ক্ষতি হয়ে যদি 4 ভাগের দাম 120 টাকা হয় তাহলে 1 ভাগের দাম হবে 30। তাহলে 5 ভাগ যখন ফুল ছিল মার্কিং প্রাইসটা, তখন এটার দাম ছিল 150 টাকা। 5 30 150। তার মানে মূলত বিষয় হচ্ছে এই 150 টাকার 20% হচ্ছে 30 টাকা। 30 টাকা ছাড় দিয়ে নেওয়া হয়েছে 120 টাকা, আর 100 টাকা যেহেতু দ্রব্যটা ক্রয় করা হয়েছিল তাহলে 20 টাকা 120 টাকা বিক্রি করে 20% লাভ। এটাকেই বলা হচ্ছে 20% ছাড় দিয়ে 20% লাভ। তাহলে ক্রয় মূল্য থেকে কত পার্সেন্ট দাম বেশি রাখা হয়েছে? অ্যান্সার কত? যেহেতু ক্রয় মূল্য 100, তাহলে বেশি লেখা রাখা হয়েছে 50 টাকা। 50 টাকা 100 তে 50 মানে সরাসরি 50%। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 50%। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট আসতেছি, বীজগণিতে 2-3টা প্রশ্ন দিছে, সমস্যা নাই। 6 নম্বরটা দেখেন, সবাই কি ধরতে পারছেন? হ্যাঁ, যারা অ্যাডভান্স ম্যাথ বই এই করোনার কালীন সময় শেষ করছেন তারা ম্যাথে যে কতটা আগায় গেছেন পরীক্ষাগুলো দিলেই বুঝতে পারবেন। আমরা তো আর ওই পটকা অ্যাডভার্টাইজ করি না ভাই, যে আসেন জাদু দেখাই। এই জাদু আমাদের অঙ্ক ভালো করে দিব, ধাপে ধাপে আপনারা পরীক্ষার হলে গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, কোনটা জাদু আর কোনটা জাদু না নিজে উপলব্ধি করবেন। তো যাই হোক, আমরা আসি তারপরে অঙ্কে। 6 নাম্বার বলছে যে ইফ a square minus b square equal to 20 and a plus b সমান 5, what is the value of
এ মাইনাস বি, আমরা তো দেখেই বুঝতে পারতেছেন এগুলো সিম্পল অঙ্ক। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 20, এখান থেকে সূত্র ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 20। এখন এ মাইনাস এ প্লাস বির মান দেওয়া আছে 5, তাহলে এ মাইনাস বি সমান সমান হবে এই এ প্লাস বি এর মান যে 5, এই 5টা ওই পাশে যে ভাগ হয়ে যাবে হচ্ছে 4, তার মানে এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 4। ওকে, 7 নম্বর প্রশ্ন আসুন। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান, এটা মানটা বসো নাকি মামা, এক্স প্লাস ওয়াই সমান সমান 5 মনে হয়, এক্স প্লাস ওয়াই সমান সমান 5। ওকে, এখানে মানটা দেখেন আপনারা একটু। আচ্ছা, সবাই কি ধরতে পারতেছেন কথাগুলা? ম্যাথে টাইম পাই নাই, বুঝতে পরে উপকার পাইলাম, উপকার পরে যদি উপকারটা কাজে লাগলো না, এত দ্রুত বললে কিভাবে বুঝবো? ইয়াসির আরাফাত মাহিন ভাই, এগুলো আসলে যে লেভেলের ম্যাথ তো সেই লেভেলে এইটুকু স্পিড চলে, কারণ কি আপনাদের এই লেভেলের স্পিড ম্যাথ পারতে গেলে একটু স্পিড থাকতে হবে। ওকে, তাহলে দেখেন যে এক্স প্লাস ওয়াই সমান সমান 5 দেওয়া আছে, আর কি বলা আছে যে এক্স মাইনাস 4y সমান সমান 4। তাহলে ভ্যালুটা বাই করতে বলছে 4x স্কোয়ার প্লাস 20xy প্লাস 16y স্কোয়ার। তাহলে এখানে সবগুলো থেকে যদি 4 কমন নেওয়া যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 4y হোল স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে কিন্তু মিডল টার্ম হয় কিভাবে দেখেন, যে এই যে এক্স স্কোয়ার ওয়াই 4y স্কোয়ার গুণ করলে 4টা xy স্কোয়ার, এখান থেকে নিলে 4 আর 1 5, এই প্লাস চিহ্ন আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস xy প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আসি এক্স ওয়াই, এক্স যদি কমন নেই তাহলে থাকে এক্স প্লাস 4y প্লাস এখানে যদি ওয়াই কমন নেই তাহলে থাকে এক্স প্লাস 4y। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 4টাকে বাইরে রাখলাম। তাহলে এখান থেকে আমরা আসি 4 বাইরেই থাকলো, আর এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস 4y। সুন্দর করে কিন্তু মিলে যাবে, এই যে এখানে মানগুলো দেওয়া আছে না, মানগুলো দিতে ভুল করছে ভাই মামা, এখানে প্লাস হবে, মানে আসলে প্রশ্নটা যখন এনএসআই প্রশ্নগুলো আমরা তুলছিলাম ওইখানে খুব অস্পষ্ট ছিল, তো এই জন্য প্লাস মাইনাস গুলো বুঝতে ভুল হয়েছে। এখানে দেখেন এক্স প্লাস 4y হবে, হ্যাঁ, এক্স প্লাস 4y আর এক্স প্লাস ওয়াই, যেহেতু এখানে কোনো মাইনাসের কোনো খেলা নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই, 4 গুণন 5 গুণন 4, 4 5 করে 4 করে 100। এখানে মানে কোথাও সমস্যা হলো নাকি আমাদের, দেখো তো এটা। আচ্ছা, একটু মানে, আচ্ছা মানটাতে একটু মানে সমস্যা আছে তাহলে, হ্যাঁ এনএসআর প্রশ্নটাতে সমস্যা হয়েছে একটা। আচ্ছা, আমি ওটা একটু ঠিক করে নিতেছি, সমস্যা নেই, তারপরে প্রশ্নটাতে আসেন। ওইখানে একটু মানটাতে মানে একটু বোঝা যায়নি তো, ওই জন্য। নেক্সট প্রশ্নটা দেখেন, 8 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটাতে মানের জন্য কি বলছেন, x plus y equal to 5, 4 5 20, 4 20 80, 80 হবে, গুণ করতে বলেছি 80, 80 হলে অ্যান্সার কি অপশনে 80 আছে? আচ্ছা, অপশনে 80 নাই, ডি নাম্বারটা 80 হবে, মানে আসলে অপশনটা তুলতে ভুলেছিল তো। আচ্ছা, যাক 80। নেক্সট আসে 9 নম্বর, বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ সাম অফ 6 ইফ 2 ডাইস আর থ্রোন অ্যাট ওয়ান্স। আচ্ছা, এই যে ডাইসের এই প্রশ্ন, এটা কিন্তু বেশি কঠিন না, সিম্পল একটা প্রশ্ন, জাস্ট দেখি আমরা। এখানে প্রবাবিলিটি তাহলে হচ্ছে যে ইউ আর লুকিং অ্যাজ এ বিলবোর্ড। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা দেখেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইউ আর লুকিং অ্যাজ এ বিলবোর্ড 40 মিটার অ্যাওয়ে। 8 নম্বর প্রশ্ন দিয়েছেন, আচ্ছা, উইথ অ্যান অ্যাঙ্গেল অফ সিলেকশন 30 ডিগ্রি অ্যাট হোয়াট হাইট অফ দ্য বিলবোর্ড। মানে আপনি একটা বিলবোর্ডে দেখে আসছেন যেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এখানে কি বলতেছে যে বিলবোর্ডটা হচ্ছে আপনার থেকে 40 মিটার দূরে। যদি 40 মিটার দূরে হয় তাহলে বিলবোর্ডটা কত উঁচুতে আছে সেই উঁচুটা বার করে দেখাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে খুব একটা ইন্টারেস্টিং শর্টকাট আপনাদের দেখাই দিব, এটা আমাদের বেসিক ম্যাথ বই আছে, বেসিক ম্যাথ বইয়ের 845 নম্বর পৃষ্ঠা আছে। 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি হলে দেখেন, ধরেন আপনি এখানে দাঁড়ায় আছেন, এইখানে বিলবোর্ডটা, এখন এই বিলবোর্ডটা হচ্ছে আপনার থেকে
40 মিটার দূরে এবং আপনি এটা দেখতেছেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো বলছে এই বিলবোর্ডটা কত উঁচুতে আছে। তাহলে এইরকম 40 মিটার 30 ডিগ্রি যদি হয়, আমরা জানি এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখানে 60 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে যে বাহুগুলোর দৈর্ঘ্যের যে রেশিও সেটা হচ্ছে x √3x আর হচ্ছে 2x, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে 2x হবে আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে হবে √3x এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে হবে x। মানে বাহুগুলোর রেশিওটা এইভাবে হয়। এটা আপনারা সাইন কস ধরেও করতে পারেন, তবে এইভাবে করাটা বেস্ট, কারণ অল্প সময়ে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের x এর বিপরীত কোনটা, x হচ্ছে কোনটার বিপরীত, 30 ডিগ্রির বিপরীত, এটার মান বাইর করতে হবে। x এর মানটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 40টা কিসের মান, 40টা হচ্ছে √3x এর মান। তাহলে √3x এর মান যদি 40 হয় তাহলে x এর মান হবে 40/√3। ঠিক আছে। আচ্ছা, যদি রুট আকারে অ্যান্সার থাকে তাহলে এটা অ্যান্সার, আর যদি রুট আকারে অ্যান্সার না থাকে, দশমিক আকারে অ্যান্সার থাকে, না এই প্রশ্নগুলো অপশন দেখেন না তো, অপশন দশমিক আছে। তাহলে এখানে এই 40/√3 এটা অ্যান্সার, আর যদি দশমিক আকারে অ্যান্সার থাকে তাহলে হচ্ছে 40/1.73, এটাতে ভাগ করলে যেটা হবে মেবি 20 পয়েন্ট সামথিং, যেটা হবে সেটা অ্যান্সার আর কি। আচ্ছা, নেক্সট আসি 9 নাম্বার। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ সাম অফ 6 ইফ 2 ডাইস আর থ্রোন অ্যাট ওয়ান্স। তাহলে বলতেছে যে দুইটা ডাইসকে যদি একসাথে নিক্ষেপ করা হয় তাহলে দুইটার যোগফল 6 পাওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, সেটা কিভাবে করতে হবে দেখেন। আচ্ছা, কে জানি হাতের লেখা নিয়ে কথা বলতেছেন না, আমি কি এখানে সুন্দর করে চিত্র আর্ট করে সুন্দর করে লিখে দিব? এটা করলে আপনার অর্ধেক অঙ্ক করতে করতে আপনার ক্লাস ছেড়ে সময় পড়া যাবেন। তো এখানে সাম বলতেছে, তাহলে প্রথমটা ধরেন আছে, যদি যেহেতু বলতেছে সামটা হইতে হবে 6, তাহলে 2 + 4 এটা হলে 6 হয়। একইভাবে এটাকে উল্টাই দিলে 4 + 2 হলেও 6 হয়। মানে প্রথম ডাইসটাতে 2 আসলো, দ্বিতীয়টাতে 4 আসলো, তাহলে 6। প্রথমটাতে 4, দ্বিতীয়টাতে 2, তাহলে 6। আর কি কিভাবে আসতে পারে, প্রথমটাতে 5 পরেরটাতে 1, এটাতে 6, প্রথমটাতে 1 পরেরটাতে 5, এভাবে 6, প্রথমটাতে 3 পরেরটাতেও 3, এভাবেও 6। আর কোনোভাবে কিন্তু দুইটার যোগফল 6 হইতে পারে না। কিরকম, 1 আর 6 নিবেন তাহলে তো 7 হয়ে যাবে, আবার 6 আর 6 নিবেন 12 হয়ে যাবে। তার মানে এইভাবে দুইটার যোগফল 6 হতে পারে। তাহলে এটা কয় ভাবে হচ্ছে, 5 ভাবে। তাহলে অ্যান্সার হবে কত, প্রবাবিলিটি যেহেতু চাইছে, তাহলে নিচের টোটাল ফলাফল হচ্ছে 6 এর উপর স্কয়ার 36, তার মধ্যে 5টা ফলাফল হচ্ছে অনুকূলে, যার যোগফল দুইটার যোগফল হচ্ছে 6 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 5/36। ওকে, 10 নম্বর আসেন। 10 নম্বর বলতেছে যে এ ল্যাডার রেস্ট এগেইনস্ট এ ওয়াল, হোয়াট ইজ দ্য দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য গ্রাউন্ড। ঠিক আছে, আট নম্বর প্রশ্নটা। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা তাহলে আবার করে দিই, একটু বললে তো হচ্ছে। আচ্ছা, দেখেন 8 নম্বর প্রশ্ন, তাহলে এই প্রশ্নটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, আনসার হচ্ছে 5/36। ওকে, নেক্সট আসি 8 নম্বর প্রশ্ন আবার করে দিব। 8 নম্বর প্রশ্ন জানতো, 8 নম্বর প্রশ্ন হচ্ছে কি দশমিক মানটা দেওয়া না থাকার কারণে ওইটাতে পূর্ণ সংখ্যা মানটা দেওয়া আছে, বুঝছেন। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন আবার করে দিচ্ছি। ইউ আর লুকিং অ্যাজ এ বিলবোর্ড 40 মিটার অ্যাওয়ে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ সিলেকশন 30 ডিগ্রি। ঠিক আছে, অ্যাট হোয়াট হাইট ইজ দ্যাট বিলবোর্ড। আচ্ছা, প্রশ্নটা বুঝতেছেন? বললাম যে প্রশ্নটার মানে অপশনটা ঠিক রাখেন, অপশনটা ঠিক না থাকার কারণে অ্যান্সারটা পূর্ণ সংখ্যা দিব না দশমিকে দিব, এটা সমস্যা হচ্ছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটাতে যারা কনফিউশন তৈরি করতেছেন, দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলে তো এখানে তো 90 ডিগ্রি সবসময় ফিক্সড, ত্রিকোণমিতিতে একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে একটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি তাহলে এইখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। আচ্ছা, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে 40, আর 30 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে এই 40 তো প্রশ্নে দেওয়া আছে 40 মিটার অ্যাওয়ে। তার মানে লোকটা যদি এখানে দাঁড়ায় থাকে, বিলবোর্ডটা আছে এখান থেকে 40 মিটার দূরে,
ঠিক আছে, এই জন্য এটা ডিস্টেন্স নাম দিই আমরা এ বি সি। ঠিক আছে, আচ্ছা 40 মিটার অ্যাওয়ে। 40 মিটার অ্যাওয়ে মানে তো হচ্ছে যে বিলবোর্ডটা আছে লোকটা থেকে 40 মিটার অ্যাওয়ে, কিন্তু কত উপরে আছে এটা দেওয়া নাই, এটা আমাদেরকে বাইর করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এখন আসি এই যে সি সি মানে এ সি আর বি কোণ, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ লোকটা হচ্ছে বিলবোর্ডের দিকে উপরে যেহেতু আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকিয়ে আছে। তো আমরা ত্রিকোণমিতিতে এই যে অ্যাঙ্গেল দেখে, অ্যাঙ্গেলের মান দেখে আমরা একটা রেশিও বানাতে পারি। সেটা হচ্ছে রেশিওটা দেওয়া আছে অটোমেটিক্যালি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। সেটা হচ্ছে যে 30, 60, 90 ডিগ্রির যে রেশিও হয়, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি যে রেশিও হয় সেটা হচ্ছে এক্স রুট 3x আর হচ্ছে 2x। কেন এটা প্রুভ করা যায়? এক্স স্কোয়ার আর রুট 3x স্কোয়ার যদি দেওয়া যায় তাহলে হচ্ছে কত 3 এই এক্স স্কোয়ার আর হচ্ছে রুট 3x স্কোয়ার মানে 4x স্কোয়ার, আর এখানে 2x এর উপর স্কোয়ার দিলে তো 4x স্কোয়ারই হয়। তার মানে আমরা জানি কি ভূমি আর লম্বর অতিভুজের লম্বের বর্গের যোগফল ইকুয়াল টু হচ্ছে অতিভুজের যোগফল। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ঠিক আছে যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হবে x রুট 3x আর 2x। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে 30 ডিগ্রি বিপরীতে যদি x হয় তাহলে 60 ডিগ্রির বিপরীতে হবে রুট 3x আর 90 ডিগ্রি বিপরীতে হবে 2x। ঠিক আছে, ওকে। এখন এখানে আমাদের এইভাবে আর কি মানগুলো এইভাবে হয়। এখন এখানে দেখেন যে প্রশ্নে দেওয়া আছে 40 মিটার, এই 40 মিটারটা হচ্ছে রুট 3x এর বিপরীতে। তাহলে রুট 3x এর বিপরীতে 40 মিটার যদি হয় তার মানে আমরা বলতে পারি যে এই মানটা ইকুয়াল টু 40 মিটার, তাহলে রুট 3x ইকুয়াল টু 40 মিটার। তাহলে x সমান সমান কত? x সমান সমান 40/√3, এন্ড √3 এর মান হচ্ছে 1.73, তাহলে 40 ডিভাইডেড 1.73। এখন এখানে অপশনগুলোতে পূর্ণ সংখ্যা দেওয়া থাকার কারণে আমি ওটা স্কিপ করলাম। ঠিক আছে, আচ্ছা এইখানে কে যেন একটা কথা বলতেছে যে 8 নাম্বার বুঝি নাই স্যার, সেটা আলাদা কথা। এমডি শফিকুল ইসলাম বলতেছেন আগে অনুশীলন করে লাইভে আসেন, তারপরে কি বলছে শাওনি বলছে কি যে 100% ভুল দিছে। ঠিক আছে, এই কারণটা কি? এটা অপশনগুলো ঠিক আছে 8 নাম্বার প্রশ্নের? ও আচ্ছা আচ্ছা, অপশন ঠিক আছে না? ওকে ওকে, নাইস, ঠিক আছে। এটা ভুলেছে, তাহলে এটা বোঝার ভুলেছে আমার। তাহলে আমি এই অপশনগুলোর কনফিউশনে কিন্তু এই বিষয়টা নিয়ে সমস্যা করতেছিলাম। আচ্ছা আসি, এই অঙ্কটাতে মিস্টেক ছিল, মানে আমার মিস্টেক ছিল আর কি, যে অপশনগুলোতে আমার মনে করছিলাম যে উপরের অপশনটা কপি করছে এই জন্য। আচ্ছা, তাহলে 40 মিটার দূরে যে বিলবোর্ডটা দেখতেছে না, এটার মিস্টেকটা কোথায় হচ্ছে বলি, এই অতিভুজে হবে 40 আর কি, সরি। কারণ আমি যে অপশনগুলা উপরের অঙ্কে দেখতেছিলাম ওই অপশনগুলো নিচে দেখতেছিলাম, এই কারণে মনে হচ্ছিল যে এই অপশনগুলো বাদ হবে, কিন্তু আসলে অপশনগুলো ঠিকই আছে। 40 মিটার দূরে যদি অপশন বিলবোর্ডটা আছে তাহলে বিলবোর্ডটার কি এই পাশের ডিস্টেন্সটা হচ্ছে 40। আচ্ছা মামা, এই অঙ্কটা আবার করে দিতেছি, যেহেতু এটা আমরা ইউটিউবে আপলোড দিব। এই 8 নম্বর অঙ্কটা আমি আবার একটু করে দিই। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, অ্যান্সার 20 হবে, ওইটার বোঝার বলছিল। 8 নম্বর প্রশ্নটা দেখেন, 8 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে ইউ আর লুকিং এট আ বিলবোর্ড 40 মিটার অ্যাওয়ে, 40 মিটার দূরে, তার মানে 40 মিটার হচ্ছে এই যে ডিস্টেন্স, চোখ থেকে 40 মিটার দূরে, মানে হচ্ছে আড়াআড়ি আর কি 40 মিটার দূরত্ব। এই 40 মিটার, আর যেহেতু বিলবোর্ডটা তো আর এখানে নাই, এই জিনিসটা বুঝতে বলেছে আমার, সরি। তাহলে বিলবোর্ডটা হচ্ছে উপরের দিকে যেহেতু আছে, তাহলে মানুষটা থেকে 40 মিটার দূরে, বিলবোর্ডটা তো এখানে আছে, তাহলে এই দূরত্বটা হবে 40। এই দূরত্বটা যদি 40 হয় তাহলে এখানে কত মিটার উপরে? এক্স মিটার উপরে মনে করি, আর এটার ডিস্টেন্স কত? এটা ডিস্টেন্স আমরা জানি না। তাহলে এ বি সি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা যদি 30 হয়, 60 হয় আর 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রির বিপরীতে 2x, 30 ডিগ্রির বিপরীতে x আর 60 ডিগ্রি এটা দরকারই নাই। এই 2x এর মান যদি 40 হয় তাহলে x এর মান তো হবে 20। হ্যাঁ, এটা 20 হবে অ্যান্সার। সবকিছু ঠিক ছিল, জাস্ট 40 মানটা বসাইতে ভুলে গেছিল। জাস্ট আমি ভাবছিলাম যে দশমিক অ্যান্সার আসবে, তো দশমিক গুলো দেওয়া নাই। ওকে, নেক্সট আসি 10 নম্বর। আরে ভাই, এই গরমে এই এত রাতে জায়গায় দাঁড়ায় আমি অনেক বাইরে ছিলাম, অনেক জ্যামে ছিলাম, কেবল আসলাম, তারপরে ইনস্ট্যান্ট প্রশ্নগুলো দেখে দেখাচ্ছি। ঠিক আছে, না না, এই যে 60 জেমস সবুজ সরকার। আচ্ছা, 8 নম্বর ম্যাথটা 60 ডিগ্রি এর মান 40, তাহলে তার অর্ধেক 30 ডিগ্রি এর মান 20 হিসাবে ধরলে কি ভুল হবে? অবশ্যই ভুল হবে। 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অর্ধেক হয় না, রিলেশনটা ওইভাবে ডিপেন্ড করে না, রিলেশনটা এইভাবে ডিপেন্ড করে x 2x আর √3x হবে, কারণ পিথাগোরাসে আপনি হিসাবগুলো দেখবেন তাহলে বুঝবেন।
এটা হচ্ছে যে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে 40, ঠিক আছে, এই জন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে 20 হবে। আপনাদের হিসেবে তো এখানে 40 কে 3 দিয়ে ভাগ করা দরকার, ভাগ করা চলবে না, ঠিক আছে। আচ্ছা ওকে, নেক্সট আসি 10 নম্বর। 10 নম্বর বলছে যে এ লেডার রেস্ট অ্যাগেইনস্ট এ ওয়াল, এই অঙ্কটাও আগের মতোই। নরমালি একটু বললেই তো হয় ভাই, মিস্টেক তো একটা হতেই পারে, তাই না, এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই। এইভাবে মানুষ অ্যাটাকিং কমেন্ট করে, খুব অড লাগে যে আসলে ভাই আপনারা কি বলতে যাচ্ছেন। হ্যাঁ, এই অঙ্ক হচ্ছে যে একটু সময় দিয়ে করলে, আমি তো অঙ্কটা একবার খসড়াও করার সময় পাইনি, জাস্ট তাহলে দেখে সমাধান দিতেছি। A ladder rests against a wall that is perpendicular to a ground if the bottom of the ladder is 4 meters away from the bottom of the wall, while the up of the ladder is that of the board of 3 meters. What is the length of the ladder? এটা খুব সিম্পল একটা প্রশ্ন। ল্যাডার মানে হচ্ছে মই, একটা হচ্ছে রেস্ট এগেইনস্ট এ ওয়াল, তার মানে একটা মই, এই মইটা একটা ওয়ালের এগেইনস্টে হেলে আছে। ওয়ালটা হচ্ছে কি বলছে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু এ গ্রাউন্ড, তার মানে এইটা হচ্ছে ওয়াল, এই ওয়ালটা মাটির সাথে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, মানে লম্ব অবস্থায় আছে। তো এরপর কি বলতেছে, ইফ দ্য বটম অফ দ্য লেডার ইজ 4 মিটার অ্যাওয়ে, তার মানে এই লেডারের বটমটা, এই লেডারের বটম মানে হচ্ছে মইয়ের বটমটা 4 মিটার অ্যাওয়ে অফ দ্য ওয়াল, ওয়াল থেকে 4 মিটার দূরে, তার মানে এইটা হচ্ছে 4 মিটার। while the up of the ladder is at a bot of 3 মিটার, তার মানে এই উপরে যেখানে লাগছে এটা হচ্ছে 3 মিটার উপরে। হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য লেডার, মানে এই মইয়ের দৈর্ঘ্যটা কত, তাহলে 4 আর 3 হলে অটোমেটিক্যালি 5 হয়, এটা তো আমরা জানি, তাহলে 5ই आंसर। তাহলে এই প্রশ্নগুলো বোঝার জন্য আসলে কোথায় কোন দৈর্ঘ্যটা বসবে এটা বুঝলে হয়ে গেল। 11 নম্বর প্রশ্ন দেখেন। আর সবচেয়ে বড় সমস্যা হয় কি, মানে এই আজকে এনএসআই এর প্রশ্নটা প্রথমের দিকে যখন পাওয়া গেছিল তখন খুব অস্পষ্ট একটা পিক পাওয়া গেছিল, ওইখান থেকে আমার টাইপার যারা আছে টাইপ করে তারা তুলছিল, এখানে অনেকগুলো সংখ্যার ভুল ছিল, তো এই জন্য আমি একটু মানে কনফিডেন্স কম পাচ্ছি। যেমন হচ্ছে 11 নম্বর প্রশ্নটাতে দেখেন, এখানে ইনের রুম 36 পিপল আছে না, ওইখানে 30 জন লিখে রাখছে, কারণ ডিজিট গুলো বোঝা যাচ্ছিল না। এই শুক্রবারের প্রশ্নগুলো ইনস্ট্যান্ট সমাধান পাইতে চাইলে 2-1টা ডিজিটের ভুল উঠে ছবি থেকে লিখতে, আর ওই তখন আমার সমাধান লিখতে বা নিজের সমাধান সাজাইতে একটু সমস্যা হয়। এবার সবারই এইরকম হয়, যদি কেউ ইনস্ট্যান্ট সমাধান দিতে চায় আর প্রশ্ন যদি ফ্রেশ পাওয়া না যায়, তো আপনারা এই প্রেক্ষাপটটা না বুঝে হুটহাট করে আজে বাজে উল্টা পাল্টা কমেন্ট করে দিবেন, তাহলে তো মনে হচ্ছে যে আপনি আসলে আপনাকে লাগাই দিতে হবে যে ভাই দেন, আপনি সমাধান দেন রেগুলার, ঠিক আছে। ইন এ রুম 36 পিপল, 20 প্লেয়ার্স প্লে চেস while 28 প্লেয়ার্স প্লে পোকার, হাউ মেনি প্লেয়ার্স প্লে বোথ, ঠিক আছে। আচ্ছা তাহলে আসি, এই যে আমরা ভেনচিত্রের মধ্যে দেখতেছি যে যেহেতু সবাই প্লেয়ার 36 হচ্ছে টোটাল হইতে হবে, তাহলে আমরা দেখছি 20 আর 28 মিলে হয়ে যাচ্ছে কতজন, 48 জন, কিন্তু আমাদের তো টোটাল লোক 36 জন, তার মানে এইখানে এই 48 থেকে 36 বাদ দিলে যে 12 জন হচ্ছে, এই 12 জন হচ্ছে উভয়টা খেলে। আর যদি আপনি এটা বিস্তারিত করতে চান তাহলে ধরেন আছে ধরি উভয়টা খেলে x জন, তাহলে এই টোটাল 20 জন থেকে x জন বাদ দিতে হবে, আর এই পাশে টোটাল 28 জন থেকে x জন বাদ দিতে হবে, এইটা এইটা আর এইটা, এই তিনটা যোগ করে নাম দিতে হবে 20 মাইনাস এক্স, তারপরে প্লাস 28 মাইনাস এক্স, তারপরে প্লাস এক্স ইকুয়াল টু এই যে 36। তাহলে এই এক্স আর এক্স কাটা, 28 আর 20 মিলে হচ্ছে 48, তাহলে এক্স সমান সমান 48 মাইনাস 36 সমান সমান 12। এখন এক্স টেক্স লেখার টাইম নেই ভাই, এত টাইম পাবেন না, সরাসরি লিখবেন, ঠিক আছে। আচ্ছা 11 নম্বরের পরে আসতেছি 12 নম্বর। 12 নম্বর কি বলতেছে, এ fair 6-sided dice is rolled, find the probability of getting an odd number or a number less than 4। তার মানে একটা ছক্কা, ছক্কা হচ্ছে ফেয়ার ছক্কা, আনফেয়ার ছক্কা না, কিন্তু ফেয়ার ছক্কা মানে হচ্ছে যে সব পাশে সমান আছে এরকম ছক্কা, ইজ রোল্ড, একটা ঘোরানো হলো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার, হ্যাঁ একটা বেজোড় সংখ্যা, অর মানে অথবা, অথবা যখন বলবে তখন দুইটাই নিতে হবে, এর নাম্বার লেস দ্যান 4 অথবা 4 এর থেকে ছোট। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে কতগুলো সংখ্যা আসতে পারে, 1 2 3 4 5 6, না আমাদেরকে বলছে বেজোড় সংখ্যা আসতে হবে, তাহলে 1 3 5, আবার বলছে 4 এর থেকে কম, 4 অথবা 4 এর থেকে কম এরকম কিন্তু বলে নাই, তার মানে 4 এর থেকে কম মানে 2, তার মানে এই তিনটা আপনাকে নিতে হবে বিজোড় হিসাবে, আর এই দুইটা নিতে হবে ওই যে অর 4 এর থেকে কম বলছে না এটা, তার মানে টোটাল সংখ্যা হচ্ছে 6টা, এর মধ্যে 1 2 3 4, এই যে 5 4 কিন্তু বাদ, 4 কিন্তু নিজে বাদ, কেন, কারণ 4 বিজোড় সংখ্যা না, আবার 4 4 এর থেকে ছোট সংখ্যা না, ঠিক আছে, এই কারণে এই যে বাকি 4টা আছে এটা, তাহলে বলছে লেস দ্যান, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রবাবিলিটি কত হবে, তাহলে 6টার মধ্যে এখানে হচ্ছে টোটাল 4টা, কাটাকাটি করছে 2/3, প্রশ্নে কিন্তু রেশিও আকারে যেহেতু অপশনগুলো দেওয়া আছে, তাহলে এই 2/3 মানে যা, 2:3 মানেও তা। ওকে নেক্সট আসে 13 নম্বর। 13 নম্বর বলছে
বলতেছে যে হাউ মেনি পজিটিভ ইন্টিজার লেস দ্যান 10,000 আর মাল্টিপলস অফ বোথ 8 and 18। 8 এবং 18 মাল্টিপল 1000 থেকে ছোট কতগুলো সংখ্যা আছে? তো এগুলা বেশি কঠিন কিছু না। দেখেন 8-এরও মাল্টিপল হতে হবে, আবার 18-এরও মাল্টিপল হতে হবে। তাহলে এরকম সংখ্যা হবে যদি আমরা লসাগু বার করি। তাহলে 8 আর 18 লসাগু যদি আমরা বার করি, তাহলে আমরা দেখব সরি 9, ঠিক আছে। তাহলে 4 লং 36, 36 দুনা 72, এদের লসাগু হচ্ছে 72। তাহলে 10,000 থেকে ছোট সংখ্যার কথা বলছে, তাই না? তাহলে 10,000 থেকে ছোট সংখ্যা যদি আমরা নেই, তাহলে 72 দিয়ে এই লসাগু দিয়ে ভাগ করলে, ধরেন আছে যে সাপোজ 1 থেকে 100 পর্যন্ত দেখেন 72 আছে, 1 থেকে ধরেন আছে 101 থেকে 200 পর্যন্ত 72 এর ডাবল 144 আছে। তার মানে 72 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে 10,000 এর নিচে, ওই সংখ্যাগুলা 72 এর মাল্টিপল। আর যেটা এই 72 এর মাল্টিপল হবে সেটা একই সাথে 8-এরও মাল্টিপল এবং 18-এরও মাল্টিপল। এই কারণে আমরা লসাগু দিয়ে ভাগ করে দেখব। এখানে ক্যালকুলেশন আপনারা করে নেবেন, 138 পয়েন্ট সামথিং আসবে। যেহেতু আমাদের বলছে যে 10,000 এর উপরে উঠা যাবে না, তাহলে 10,000 এর নিচে থাকতে হবে। তার মানে 138টা সংখ্যা হবে যারা একই সাথে 8 এবং 18 দুইটারে মাল্টিপল। ওকে, নেক্সটে আসি 14 নম্বর। 14 নম্বর বলছে দা HCF মানে গসাগু এন্ড LCM লসাগু অফ টু নাম্বারস আর 12 and 288 রেসপেক্টিভলি। তো দুটো সংখ্যার গসাগু 12 এবং লসাগু 288। ইফ ওয়ান নাম্বার ইজ 96 ফাইন্ড দ্য আদার নাম্বার। একটা সংখ্যা 96 হলে অন্য সংখ্যাটা কত? আমরা জানি দুইটা সংখ্যা যদি গুণ করা যায়, যেমন x আর আরেকটা সংখ্যা আছে কত 96, মানে একটা সংখ্যা x আর একটা সংখ্যা 96, দুইটা সংখ্যা গুণ করলে যা হয় তাদের লসাগু আর গসাগু গুণ করলেও তাই হয়। তার মানে যদি একটা সংখ্যা x হয় তাহলে x আর 96 গুণ করলে যা হবে 12 আর 288 গুণ করলে তা হবে। তার মানে x সমান সমান এই 96টা ওই পাশে নিচে যাবে। তাহলে 8 12 96, 4 3 8 24 থাকতেছে 4 48, 6 8 48। তার মানে অন্য সংখ্যাটা হবে 36। তাহলে এই প্রশ্নের आंसर 36 বি তে দেওয়া আছে 36। 15 নম্বর খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলছে দ্য রেশিও অফ দ্য মেল স্টুডেন্টস টু ফিমেল স্টুডেন্টস অফ এ ক্লাস ইজ 13:19। If there are 224 people in the class including one teacher, one administrator and 30 evaluators, how many people in the class are male student? তার মানে স্টুডেন্ট যারা আছে এরা বাদেও কিছু লোক আছে, সবাই মিলে 224 জন। তাহলে আমাদের কাজ হবে ওই 224 জনের মধ্যে স্টুডেন্ট কতজন। তাহলে যেহেতু টিচার আছে একজন, অ্যাডমিনিস্ট্রেটিভ একজন আর 30 ইভালুয়েটর, তার মানে 224 থেকে একজন টিচার, একজন অ্যাডমিনিস্ট্রেটর আর 30 হচ্ছে ইভালুয়েটর, এদেরকে বাদ দিতে হবে। তাহলে 1 1 2 আর 30 32, 224 থেকে 32 বাদ দিলে 24 বাদ যাবে, তারপর 8 বাদ যাবে, তার হচ্ছে 192। 192 জন হচ্ছে কি 192 জন হচ্ছে ছাত্র ছাত্রী, কারণ এদেরকে আর কি মেল আর ফিমেলে ভাগ করতে হবে। যেহেতু রেশিও দেওয়া আছে 13:19, এটা হচ্ছে মেল এবং ফিমেল, অতএব মেল সমান সমান 224 কে 13 আর 19 এর যোগফল হচ্ছে 32, আর এইখানে 224 না 192, উপরে মেল চাইছে 13, তাহলে 32 দিয়ে কাটাকাটি করলে 6 6 13 78। তাহলে মেল সংখ্যা হচ্ছে 78 জন। এ নম্বর হচ্ছে অ্যান্সার। কঠিন কি মনে হচ্ছে ইংলিশ প্রশ্নটা? 16 নম্বর কি বলছে দেখেন। চারের চেয়ে ছোট তো 3 1 2, একটা নিলেন কেন ভাই? মিলন রেজা নাইস একটা প্রশ্ন বলছিলেন। ওই যে 6 থেকে যখন বিজোড় সংখ্যা নিছি না 1 2 3 4 5 6, আপনাকে বলতেছি মিলন রেজা, এই যে যখন আমরা বিজোড় সংখ্যা 1 3 5 নিছিলাম তখন কিন্তু আমরা 1 আর 3 নিয়ে নিছি। 4 থেকে ছোট 1 2 3 ঠিক আছে, কিন্তু 1 3 তো নেওয়া হয়ে গেছে, এটা ওভারল্যাপিং করা যাবে না। অর মানে অথবা নিতে হবে, কিন্তু কোনোটা দুইবার না। এই কারণে 1 3 আগে নেওয়া হয়ে গেছে, এই জন্য শুধুমাত্র 2 নিছি। নাইস প্রশ্ন করছেন, আশা করি সবাই ক্লিয়ার। মানে যেটা ওই যে ডাইস একটা প্রশ্ন ছিল না, ছক্কা নিক্ষেপ করলে ওইটার প্রশ্ন। তাহলে 16 নম্বর এখন কি বলছে? 5 years ago the ratio of the father age to son's age was 5:1, and 2 years later father's age will be 3 times his son's age. What is the ratio of their present age? ঠিক আছে, আচ্ছা তো এগুলো অঙ্ক তো পারা কথা। আচ্ছা তাহলে আসি প্রেজেন্ট এজ চাইছে না, একটু সিম্পল অঙ্ক জাস্ট দেখেন। 5 years ago ছিল তো 5:1 ছিল, তাহলে ওইখান থেকে ধরি 5x আর হচ্ছে x, এটা হচ্ছে 5 বছর আগে, এই যে 5 years ago। আর প্রেজেন্টে তাহলে কি হবে? প্রেজেন্টে হবে 5x + 5 অনুপাত x + 5, মানে 5 বছর
সামনে চলে আসলাম। এরপরে প্রেজেন্টে আসার পরে এরপরে কি বলতেছে যে 2 ইয়ার্স লেটার, 2 বছর পরে, মানে ফিউচার আর কি, যেটা ফিউচার হচ্ছে কি 2 বছর পরে, তার মানে আরো 2 বছর যোগ হবে, 5 ইয়ার্স, আর 5 এর সাথে 2 যোগ করে 7, আর এটার সাথে 2 যোগ করে x প্লাস 7, ঠিক আছে? এটা হচ্ছে 5 বছর পরে ফিউচারের প্রেজেন্ট। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্যার প্রেজেন্ট এজ? তাহলে 2 বছর পরে যে রেশিও, এই যে বয়সটা দাঁড়াইলো, এই ক্ষেত্রে কি হলো যে ফাদার্স এজ উইল বি 3 টাইমস হিজ সন। তার মানে এই যে 2 বছর ফিউচার গেলে যে বয়সটা দাঁড়ালো, এখানে ফাদারের বয়সটা সন্তানের বয়সের 3 গুণ। তার মানে এটা ইকুয়াল দেওয়া যাবে, এটা 3 গুণ ছোট আছে, এটা 3 গুণ বড় আছে, এর সাথে 3 গুণ করে দিলে এটা পিতার সমান হবে। তাহলে 5x প্লাস 7 ইকুয়াল টু 3x প্লাস 21। এই 3x এই পাশে আসলে 2x, এই 7 ওই পাশে আসলে 14, তার মানে x এর মান হচ্ছে 7। তো x এর মান 7। এখন অ্যান্সার কি চাইছে? অ্যান্সার হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ। তো এই দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট এজ এর রেশিও। তাহলে এই রেশিওতে x এর মানটা বসাই দিলে হয়ে যাবে। তাহলে আসলে এখানে পিতার বয়স হচ্ছে 5x, মানে 5 গুণন 7 প্লাস 5, আর পুত্রের বয়সটা হচ্ছে 7 প্লাস 5, 5 7 35, আর 5 40, আর 7 আর 5 12, 4 দ্বারা ভাগ করলে 10, আর 3 10 অনুপাত 3। তাহলে প্রেজেন্টের রেশিও হচ্ছে 10 অনুপাত 3। সি নাম্বার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আর মাত্র 2টা প্রশ্ন আছে, আশা করি সবাই ধৈর্য সহকারে থাকবেন। এখনো 500 জনের উপরে লাইভে দেখতেছেন, আলহামদুলিল্লাহ, এত রাত পর্যন্ত আপনারা ক্লাস করতেছেন। যদি আপনারা কন্টিনিউ এইভাবে আগ্রহ ধরে থাকেন ক্লাসগুলোতে, আমরা সিরিয়াসলি প্রতিটা ক্লাসে নিব। 17 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইফ 3x স্কয়ার প্লাস ax প্লাস a প্লাস 3 ইজ ডিভিজিবল বাই x প্লাস 2। আপনারা খেয়াল করবেন, যে কোনো সময় যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা ডিভিজিবল হলে, মানে নিঃশেষে বিভাজ্য হলে, ভাগশেষটা 0 থাকে। তো ভাগশেষ উপপাদ্য সহকারে আমরা এখানে করতে পারি যে এখানে রাশিটা দেওয়া আছে 3x স্কয়ার প্লাস ax প্লাস a প্লাস 3। এটা হচ্ছে ডিভিজিবল কি দ্বারা? x প্লাস 2 দ্বারা। x প্লাস 2 দ্বারা ডিভিজিবল মানে হচ্ছে x প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে x সমান সমান -2। অর্থাৎ x এর মান যদি -2 বসানো যায়, তাহলে অটোমেটিক্যালি a এর মান বাইর হবে, কিন্তু এই ক্ষেত্রে এই রাশিটার মান 0 হবে। কিরকম করে দেখেন, 3 ইন্টু -2 স্কয়ার প্লাস a ইন্টু -2 প্লাস a প্লাস 3 ইকুয়াল টু 0। 0 কেন? ওই যে ডিভিজিবল কথাটা বলছে এই কারণে। তো এখানে আসি, -2 এর উপর স্কয়ার মানে 4, 3 আর 4 12, a -2 হয়ে গেল, তারপরে প্লাস এ প্লাস 3 তো আছে ইকুয়াল টু 0। এই -2a থেকে একটা এ গেলে একটা মাইনাস এ, আর 12 আর 3 15, ওই পাশে চলে গেলে -15। তার মানে এ এর মানটা হবে 15। এর মান যদি 15 হয়, তাহলে x প্লাস 2 দ্বারা এই রাশিটা পুরোটাই নিঃশেষে বিভাজ্য হবে, তখন ভাগশেষ 0 থাকবে। এরপর আসি লাস্ট ওয়ান অঙ্ক, 18 নম্বর। 18 নম্বর প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে 10 এর একটা অঙ্ক, সিম্পল অঙ্ক, সবাই পারার কথা। এনএসআই ফিল্ড অফিসারের প্রশ্ন তোলা হয় নাই, তো প্রশ্নটা তুলে আমরা কালকে সমাধান দিব। আর আমাদের এই সবগুলো সমাধানে আপনারা আগামীকালকে ইউটিউব চ্যানেলে পাবেন। যতবার খুশি, যতখানে থামায় খুশি, ইচ্ছা মতো দেখে নেবেন, কোনো সমস্যা নাই। সবার সাথে শেয়ার দিবেন। আপনারা বেশি বেশি শেয়ার দিলে আমরা তখন ক্লাসগুলো নিব। তাহলে 220 মিটার লম্বা একটা ট্রেন কি হচ্ছে 45 কিলোমিটার বেগে যাচ্ছে। তো সামনে একটা কি আসতেছে, টানেল চলে আসছে। এই টানেলটা হচ্ছে 260 মিটার। তো ট্রেনটা টানেলকে অতিক্রম করলে টোটাল যাইতে হবে কত? 220 যোগ 260 সমান সমান 480 মিটার। এখন 45 কিলোমিটার বেগে যে ট্রেনটা চলতেছে, এই ট্রেনটা প্রতি সেকেন্ডে কত মিটার যায় এটা আমরা জানি। 45 গুণন 5/18, 9 দুগুণে 18, 5 লং 45, 5 5 25, 25/2 মিটার প্রতি সেকেন্ডে যায়। তাহলে 480 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 480 ভাগ 25/2, এখানে 480 গুণন উপরে 2 নিচে 25, দশমিক চলে আসতেছে 220। আমার এটা মিটারটা এটা শেখা আছে নাকি? প্রশ্ন দেখেন তো, এই সর্বশেষ প্রশ্নটা মিটার। আচ্ছা 25 দিয়ে গেলে এটা দশমিক আসবে নাকি? 25, 5 5 25, 5 লং 45, 5 6 30, দশমিক চলে আসবে। 96 দুগুণে 192 ডিভাইডেড 5, 260 এর জায়গায় 280 ছিল মনে হয়। সবার শেষের অঙ্কটা 18 নম্বর প্রশ্ন। আচ্ছা তারপর একটা 220 এর পরের সংখ্যাটা সবার শেষে 260, 45 হলে তো মিলতেছে না। তো 9 দুগুণে 18, 5 5 5 25। আচ্ছা যাক, এটা তাহলে ফ্র্যাকশন আসতেছে আর কি। আর যদি এখানে এই অঙ্কটাতে 500 ছিল মনে হয়, 500 থাকলে তো 50 সেকেন্ড আসবে। আচ্ছা এটা তাহলে মিস্টেক ছিল আর কি, অঙ্কটা মিস্টেক আছে সেটা আলাদা ব্যাপার। তাহলে 5 দ্বারা 92 কে ভাগ করলে দেখা যাচ্ছে যে 4 3 5 15, 4 42, 5 8 40, 38.4 সেকেন্ড। তাহলে 38.4 সেকেন্ড আনসার আসতেছে।
তো নান হবে অথবা 38 সেকেন্ড, যেহেতু কাছাকাছি আছে সি নাম্বার, এটা দিতে পারেন। তো যাক, আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, মোটামুটি ক্লাস মানে সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। নিয়ারেস্ট আনসারটা 38। হচ্ছে ডিজিটে ওরা বাড়াইতে যায় 280 দিছে, 260 জায়গায় মানে 280 হবে মেবি। তো যাই হোক, সমস্যা নাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, ইনশাল্লাহ এনএসআই এর যে ফিল্ড অফিসারের প্রশ্নটা হয়েছে, এটা প্রশ্নটা আমাদের টাইপ করা হয়নি, তো আমি একটু বাইরে ছিলাম। আসলে আপনার ক্লাসটা বিকালেই নেওয়ার কথা ছিল, কিন্তু আমার ওই ব্যস্ততার কারণে একটু বাইরে আটকে গেছিলাম। ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আশা করি সামনের ক্লাসগুলো আমরা যথাসময় নেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের পেজে এবং আমাদের ইউটিউবে থাকবেন। খায়রুস ম্যাথ আমাদের যে পেজটা আছে দেখতেছেন, এখানে আপনারা লাইক দিয়ে রাখলে এই ক্লাসগুলো নিয়মিত পাবেন। এছাড়া আমরা টপিক ভিত্তিক ক্লাস শুরু করব, আর আমাদের ইউটিউব চ্যানেল খায়রুস ম্যাথ লিখে সার্চ দিলে আপনারা পাবেন। এই খায়রুস ম্যাথ চ্যানেলেও আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই যে দেখেন আসছে যে কে বলছে যে জাবেদ হোসেন কোশ্চেন এটাই ছিল, ডেসিমাল আসে। আমি কিন্তু কনফিডেন্স পাচ্ছি না। কেন কনফিডেন্স পাচ্ছিলাম না? কারণ আমরা যখন প্রশ্নগুলো তুলছিলাম না, তখন ওই অনেকগুলো অস্পষ্ট ছিল, তো ডিজিটগুলো দুই একটা ভুল হয়ে গেছে। তো এই জন্যই কিন্তু আমি বারবার আবার দেখতে বলতেছি। কেন বুঝতেছেন বিষয়টা? এই শুক্রবারের পরীক্ষার সমাধান দিতে গেলে যে প্রশ্নগুলো অ্যাভেলেবেল স্পষ্ট পাওয়া যায় না, ওগুলোতে একটু একটু কনফিউশন তৈরি হবে। না, আপনারা যদি ওই ভুলটাকে ধরে একেবারে অ্যাটাক করা শুরু করেন, ঠিক আছে, তখন তো মনে হবে যে তাহলে প্রশ্ন সমাধান দেওয়া বাদ দিয়ে দেয়। ঠিক আছে, তো এই জন্য আশা করি সবাই পজিটিভলি নিবেন। আমরা যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করবো দুই একটা প্রশ্নের ডিজিটের সমস্যার কারণে যদি কোনো সমস্যা হয় আমরা কারেকশন করে নিব, এবং আমরা আপনাদের কাছ থেকে হেল্প নিব। আমরা কখনোই ভুলটা অস্বীকার করবো না, ভুল হতেই পারে। ঠিক আছে, আমরা তো মানুষ, ঠিক আছে না? আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। জেমস সবুজ, এই দুটো প্রশ্ন কি পরীক্ষা আসছিল? জেমস সবুজ, এই ভেজিটেবলের প্রশ্নটা এটা তো লিখছিলেন মামা না? কিন্তু এটা তো অনেকে দেয়নি কেউ। আচ্ছা, এই যে 18টা প্রশ্ন বাদেরকে আরো দুটা ম্যাথ ছিল, আমাদের কাছে আর দুটা ম্যাথ আছে, কিন্তু অন্যখানে অনেকখানে দেখলাম এই প্রশ্ন দুটো নাই। সমস্যা নাই, আমরা হচ্ছে ওই দুটো ম্যাথ পরে অ্যাড করে দিব দরকার হলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসছে না এটা? তাহলে সবাইকে শেয়ার করে দিবেন ক্লাসটা। আর আমাদের ক্লাসগুলো কিন্তু সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে। শেয়ার করে না দিলে কিন্তু আমরা ক্লাস নিব না। কারণ হচ্ছে যে আমরা এত পরিশ্রম করে ক্লাস নিব, আপনারা শুধু জাস্ট একটু শেয়ার করে দিবেন না কেন? অবশ্যই দিবেন। ইয়েস স্যার, ছিল দেন তো, দিয়ে দেন তো প্রশ্নটা। প্রশ্ন তো আমার হাতেই নাই। আচ্ছা, ওই প্রশ্নকে দিতে পারবেন এখন? হ্যাঁ, স্যার ওটা দেন তো দেখি। 19 নম্বর বানায় দেন। আচ্ছা, দেখি আর দু একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আসছে স্যার না? 20টা ম্যাথ ছিল। ওকে, প্রশ্ন দিয়ে দিন। আপনি তাহলে কথাগুলো এডিট করে দিয়ে ওটা দিতে পারবেন, নাহলে ইউটিউবের জন্য আবার নতুন করে দিতে হবে। লিখলেন যে ওটা বাদ দিয়ে দিয়েছেন না? আমাকে যখন পাঠাইছেন তখন ছিল। এটা দিয়ে দেন না, দিয়ে দেন। জিকে তে ছিল না? বেসিক ম্যাথের নিউ এডিশন জানুয়ারির 1 তারিখ থেকে পাওয়া যাবে আশা করি। কারণ অনেকে এখন এডিশন দিলে আবার নতুন করে খুঁজবেন, তো এই জন্য এডিশন দেওয়া নেই। আর ম্যাথ টিউটর বইটা আমরা এই বছরই দেওয়ার চেষ্টা করতেছি, মানে এই বেসিক ম্যাথের আগেই। তাতে দেন। দিছেন কি? দেন। লাইভ এখন আসেনি। আচ্ছা, সমস্যা নাই, আমরা 19 নম্বর প্রশ্নটা একটু দেখি। 20 নম্বরটা রেডি করেন। A vegetable chart sells a potato for 24 and tomato for 76. Fred bought 24 vegetables in total. He only bought potatoes and tomatoes. If Fred paid 6.52 total, how many potatoes did he buy? এটা তো রুল অফ এলিগেশন দিয়ে খুব সহজে করা যাবে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় পাবো? ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে, আমি জানাই দেবো। গ্রুপে আমি কয়েকবার পোস্ট দিছিলাম। 19 নম্বর শুরুতে লিখে দেন। এই ভেজিটেবল চার্ট সেলস এ পটেটো ফর টাকা ফর ডলার হচ্ছে 0.24 and tomato for 76. Fred bought 12 vegetables in total. He only bought potatoes and tomatoes. If Fred paid 6.52 total, how many potatoes did he buy? এটা রুল অফ এলিগেশন খুব সহজে করা যাবে। ঠিক আছে,
সেটা হচ্ছে যে 0.24 আর 12টা যদি টমেটো হয়, কি বলছে, পটেটো, আর টমেটো হচ্ছে 0.76, তাহলে 12টা যদি টমেটো হয়, এই দুইটাই মিলে এভারেজ দাম হচ্ছে 6.52। তাহলে এই 12 আর 24-এর গুণফল হচ্ছে 4 বার 48 আর 8 হাতে করে 4, 12 24 আর 4 হচ্ছে 28, 2.88। আর এখানে হচ্ছে 6 বার 72-এর 6, 6 বার 72-এর 2 হাতে করে 7, 7 বার 84 আর 7 হচ্ছে 91, 9.12। আর বিয়োগ করলে এখানে হচ্ছে 2.6 আর 3.64। এখান থেকে যদি আমরা রেশিও সাজাই, রেশিওতে হবে 5:7, অথবা লিখে লিখেও করা যাবে আর কি। ধরে এই 12টার মধ্যে এক্সটা হচ্ছে পটেটো আর 12 মাইনাস এক্সটা হচ্ছে টমেটো। এখান থেকে পটেটোর দামের সাথে পটেটোর দামটা গুণ, আর এটার সাথে হচ্ছে টমেটোর দামটা গুণ, এই দুটা ইকুয়াল টু হচ্ছে 6.52 টাকা। তারপরে ক্যালকুলেশন করলে এক্স এর মান বাইর হলে অ্যান্সার। আর এখান থেকে যদি ক্যালকুলেশন করি 5:7 না, যেহেতু টোটাল 12টা, তাহলে 5টা হচ্ছে পটেটো আর 7টা হচ্ছে টমেটো। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা কি, এটা শুদ্ধি পরীক্ষা করা যায় অপশন টেস্ট করে। ঠিক আছে। তাহলে হচ্ছে 5টা পটেটোর দাম 2.4 টাকা হিসাবে 1 টাকা 20 পয়সা, আর 7টা টমেটোর দাম 7.76 পয়সা আসবে। 6 7 42-এর 2 হাতে করে 4, 7 7 49 আর 4 হচ্ছে 53, অর্থাৎ 5 টাকা 32 পয়সা। 5 টাকা 32 পয়সা আর 1 টাকা 20 পয়সা যোগ করলে হচ্ছে 6 টাকা 52 পয়সা। দেখেন 6 টাকা 52 পয়সা আছে। তাহলে এই প্রশ্নটা অপশন টেস্ট করে করা যাইতো, রুল অফ এলিগেশনে করা যাইতো, এক্স ধরে সমীকরণ আকারেও করা যাইতো, যার শুধু দশমিক সংখ্যাগুলো দেওয়ার কারণে একটু জটিল হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। শব্দ শোনা যাচ্ছে না, অবিয়াস দেখেন আপনি। ইয়াকুব আলী দাদা, তোমার কৌশল খুব ভালো লাগে। আচ্ছা, এই আমরা কয়েকভাবে করা যায়। ঠিক আছে। 20 নম্বরটা ঠিক করছেন? আচ্ছা, 20 নম্বর প্রশ্নটা পাওয়া যাচ্ছে না, এটা এই পর্যন্ত থাকলো। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।